কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজিতে একটা বিশাল চ্যালেঞ্জ হল ব্যালেন্স বা ভারসাম্য ধরে রাখা। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই এই কাজটা করে থাকে। ওষুধটার নাম টিগা, যার জেনেরিক নাম হল টিকাগ্রেলর। তো টিকাগ্রেলর আসলে কি? এটা মূলত একটা P2Y12 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। সাধারণত অ্যাসপিরিনের সাথে কম্বিনেশন করে এটা ব্যবহার করা হয়। এর মেইন গোলটা হলো হাই রিস্ক পেশেন্টদের রক্তনালীতে ব্লাড ক্লট বা অ্যাথেরোথ্রম্বোটিক ইভেন্ট আটকে দেওয়া। রক্ত জমাট বেঁধে যে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে সেটা ঠেকানোই এর মূল কাজ। চলুন গভীরে প্রবেশ করা যাক। আজকের এই পুরো বিষয়টাকে আমরা 5টা ধাপে বুঝব। প্রথমে ট্রিগার ভূমিকা, এরপর প্রতিরোধের বিজ্ঞান, তারপর এর ডোজেস গাইডলাইন, অন্যান্য ওষুধের সাথে এর মিথস্ক্রিয়া এবং সবশেষে এর সাইড ইফেক্টস আর সেফটি রুলস। 1 নম্বর পয়েন্ট, টিগার ভূমিকা। প্রশ্ন হল, এই পাওয়ারফুল ওষুধটা আসলে কাদের দরকার? এটা কিন্তু যেন তেন সবার জন্য নয়। ওষুধটি মূলত সেই সব অ্যাডাল্ট পেশেন্টদের কথা মাথায় রেখেই ডিজাইন করা, যারা অলরেডি সিরিয়াস কোনো হার্ট ইভেন্টের ভেতর দিয়ে গেছেন, বিশেষ করে যাদের অ্যাকিউট কোরোনারি সিন্ড্রোম বা ACS রয়েছে, কিংবা অতীতে মায়োকার্ডিয়াল ইনফাকশন মানে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে। ভবিষ্যতে যাতে পুনরায় রক্ত জমাট না বাঁধে, সেই হাই রিস্ক কমাতেই এটা দেয়া হয়। এবার আসি 2 নম্বর পয়েন্টে, প্রতিরোধের বিজ্ঞান বা সায়েন্স অফ প্রিভেনশন। মানবদেহে প্লেটলেটগুলো অনেকটা আঠালো সেলের মতো, তাই না? সুযোগ পেলে এরা একসাথে দলা পাকিয়ে যায়। টিগা এখানে একদম ট্রাফিক পুলিশের মতো কাজ করে। প্রথম ধাপে এটা P2Y12 নামের একটা স্পেসিফিক রিসেপ্টরকে ব্লক করে দেয়। এরপর দ্বিতীয় ধাপে সেলের ভেতরের কিছু কেমিক্যাল সিগন্যাল যেমন অ্যাডেনাইলাইল সাইক্লেজ সেগুলোকে বাধাগ্রস্ত করে, যাতে প্লেটলেটগুলো আঠালো হতে না পারে। আর এর ফাইনাল রেজাল্ট 3 নম্বর ধাপ, রক্তনালী ব্লক হয়ে যাওয়া, যাকে আমরা অক্লুসিভ থ্রম্বোসিস বলি, সেটা একদম ড্রামাটিক্যালি কমে যায়। নেক্সট 3 নম্বর সেকশন, মাত্রা বা ডোসেজ গাইড। এই ব্যালেন্সটা ধরে রাখতে সঠিক ডোজ ভীষণ ইম্পর্ট্যান্ট। অবস্থার ওপর ভিত্তি করে কিন্তু ওষুধের ডোজ বদলে যায়। যেমন ধরুন, অ্যাকিউট করোনারি সিন্ড্রোম বা ACS-এর ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু হয় 180 মিলিগ্রামের একটা লোডিং ডোজ দিয়ে। এরপর টানা 12 মাস পর্যন্ত দিনে 2 বার 90 মিলিগ্রাম করে চলতে থাকে। অন্যদিকে যাদের হার্ট অ্যাটাকের হিস্ট্রি অন্তত 1 বছরের পুরনো, তাদের লং টার্ম প্রোটেকশনের জন্য ডোজটা কমে দাঁড়ায় দিনে 2 বার মাত্র 60 মিলিগ্রামে। আর হ্যাঁ, ট্রিগারের সাথে কিন্তু একটা কনস্ট্যান্ট সঙ্গী থাকে, অ্যাসপিরিন বা ASA। চিকিৎসকের ভিন্ন কোনো নির্দেশ না থাকলে প্রতিদিন 75 থেকে 150 মিলিগ্রাম অ্যাসপিরিন মেইনটেন্যান্স ডোজ হিসেবে নিতে হয়। তবে একটা ব্যাপারে খুব সাবধান, অ্যাসপিরিনের মাত্রা যেন কোনোভাবেই 300 মিলিগ্রাম ক্রস না করে, কারণ হাইডোজ অ্যাসপিরিন উল্টো ট্রিগার কাজ করার ক্ষমতাই কমিয়ে দিতে পারে। এখন একটা খুব প্র্যাকটিক্যাল সিনারিও চিন্তা করা যাক। বাস্তব জীবনে তো ভুল হতেই পারে। ধরুন, কোনো রোগী ব্যস্ততার কারণে একটা ডোজ নিতে ভুলে গেলেন। তখন আসলে কি করতে হবে? এই সিচুয়েশনে কনফিউশন তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। রুলটা একদম সিম্পল, কোনো অবস্থাতেই ডবল ডোজ বা একসাথে দুটো ট্যাবলেট নেওয়া যাবে না। শুধু ঠিক পরের নির্ধারিত সময়ে নর্মাল যে একটা ট্যাবলেট নেওয়ার কথা সেটাই নিতে হবে। এক্সট্রা ওষুধ মানেই ব্লিডিংয়ের এক্সট্রা রিস্ক, তাই এই প্রোটোকলটা মানা খুবই জরুরি। এখানে 24 সংখ্যাটা মাথায় গেঁথে রাখা দরকার। যদি অন্য কোনো অ্যান্টিপ্লেটলেট ওষুধ থেকে রুগীকে টিগাতে শিফট করতে হয়, তবে আগের ওষুধের লাস্ট ডোজ নেওয়ার পর পাক্কা 24 ঘন্টা ওয়েট করতে হবে। এর আগে নতুন ওষুধ শুরু করা একেবারেই চলবে না। আমাদের 4 নম্বর টপিক, ন্যাভিগেটিং ইন্টারাকশনস বা অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া। বাইরের ফ্যাক্টর আর অন্য ওষুধ খুব সহজেই কিন্তু এই থেরাপির সূক্ষ্ম ব্যালেন্সটা বিগড়ে দিতে পারে। যেমন স্ট্রং CYP3A4 ইনহিবিটর, ধরা যাক ক্ল্যারিথ্রোমাইসিন, এগুলোর সাথে টিগার ব্যবহার একদম স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড বা নিষিদ্ধ। আবার রিফাম্পিসিনের মতো স্ট্রং CYP3A ইনডিউসারগুলো শরীরের টিগার এক্সপোজার আর কার্যক্ষমতা দুটোই কমিয়ে দেয়, তাই এগুলো একসাথে ব্যবহার করাও হাইলি ডিসকারেজ করা হয়। স্ট্যাটিন বা কোলেস্টেরল কমানোর ওষুধের ক্ষেত্রেও নির্দিষ্ট লিমিট আছে। 40 মিলিগ্রামের বেশি সিমভ্যাস্ট্যাটিন বা লোভাস্ট্যাটিন টিগ্গার সাথে ব্যবহার করা রেকমেন্ডেড নয়। এর একটা মজার সায়েন্টিফিক কারণ আছে। টিগ্গা নিজেই বডির ভেতরে একটা মাইল্ড CYP3A4 ইনহিবিটর হিসেবে কাজ করে, তাই একসাথে বেশি মাত্রায় দিলে অন্য ওষুধের প্রভাব শরীরের ডেঞ্জারাস লেভেলে বেড়ে যেতে পারে। ফাইনালি 5 নম্বর সেকশন, পার্শ্ব প্রতিক্রিয়া ও সুরক্ষাবিধি। যেহেতু ওষুধটার কাজই হল রক্ত জমাট বাঁধতে বাধা দেয়া, তাই এর সবচেয়ে কমন সাইড ইফেক্ট হল ব্লিডিং বা রক্তপাত। এছাড়া রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া বা হাইপার ইউরিসেমিয়া হতে পারে। আর একটা ব্যাপার হলো ডিসনেয়া মানে শ্বাসকষ্ট।
যাদের আগে থেকেই অ্যাজমা বা সিওপিডি এর মতো সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই শ্বাসকষ্টের ঝুঁকিটা বিশেষভাবে উদ্বেগের কারণ। কিছু স্পেসিফিক কন্ডিশনে টিগার ব্যবহার একদম মানা। যদি শরীরে আগে থেকেই অ্যাক্টিভ কোনো প্যাথোলজিক্যাল ব্লিডিং থাকে, ব্রেনের রক্তক্ষরণ বা ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজের পাস্ট হিস্ট্রি থাকে, কিংবা লিভারের সিভিয়ার ড্যামেজ থাকে, তাহলে এটা কোনোভাবেই দেওয়া যাবে না। এসব ক্ষেত্রে হার্টকে প্রোটেক্ট করার সুবিধার চেয়ে মারাত্মক রক্তক্ষরণের রিস্ক বহুগুণ বেশি থাকে। তো এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা কি? পয়েন্টটা হলো 5 দিন। যদি কোনো কারণে ইলেকটিভ বা পূর্ব পরিকল্পিত সার্জারি করার প্রয়োজন হয় তবে ঠিক 5 দিন আগে টিকা বন্ধ করতে হবে। অতিরিক্ত রক্তক্ষরণ ঠেকাতে এই রুলটা মানা একদম ম্যান্ডেটরি। কিন্তু তাই বলে ক্লিনিক্যাল ইন্ডিকেশন ছাড়া নিজের ইচ্ছে মতো ওষুধ বন্ধ করা যাবে না। অকালে বা সময়ের আগে এই থেরাপি বন্ধ করে দিলে কার্ডিওভাস্কুলার ডেথ বা পুনরায় হার্ট অ্যাটাকের রিস্ক কিন্তু মারাত্মকভাবে বেড়ে যায়। হার্টকে প্রোটেক্ট করার এই কন্টিনিউটি ব্রেক করা কোনোভাবেই উচিত নয়। সব মিলিয়ে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে প্রাণঘাতী থ্রম্বোসিস বা রক্ত জমাট বাধা ঠেকানো, আর অন্যদিকে রক্তক্ষরণের ইনহেরেন্ট রিস্ক ম্যানেজ করা। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ভবিষ্যতে এই অবিশ্বাস্য ব্যালেন্সটা কিভাবে আরও নিখুঁত করে তুলবে? ফার্মাকোলজির এই ভারসাম্য রক্ষার কৌশল সত্যি ভাবার মতো একটা বিষয়, তাই না?